আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে 7 আগস্ট 2025। কেরলের তুমাকুরু জেলা কোরাটেগেরে একটা পুলিশ স্টেশন, তার অন্তর্গত কোরাল নামের একটা গ্রাম। সেই গ্রাম থেকে পুলিশ স্টেশনে একটা ফোন আসে যে তাদের এলাকাতে একটা রাস্তার কুকুর মানুষের হাত মুখে করে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ঘটনাস্থলে যায়, সচক্ষে ব্যাপারটা দেখে। প্রায় 6 কিলোমিটার রেডিয়াসে পুরো এরিয়াতে তল্লাশি চালানোর পর পুলিশ টিম 18 খানা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা প্যাকেটে মানুষের শরীরের বিভিন্ন অংশ পায়। শুধু মাথাটা ছিল না। পুলিশ এবার জানতে চাইছিল মহিলাটা আসলে কে। বিভিন্ন বডি পার্ট পাওয়ার পরে পুলিশ এতটা বুঝে গেছিল যে ওটা একজন মহিলা। ওই জেলার সমস্ত পুলিশ স্টেশনে খবরটা পাঠানো হয় যে কোথাও কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা, কোনো মহিলার মিসিং ডায়েরি। তো একটা মিসিং ডায়েরি পাওয়া যায় বেল্লারি নামের একটা থানায়। সেখানে একজন ভদ্রলোক যার নাম ছিল বাসাবা রাজ, সে নিজের স্ত্রীর হারিয়ে যাওয়ার একটা মিসিং ডায়েরি করেছিল 4 আগস্ট 2025-এ। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবাম্মা, বয়স ছিল 42 বছর। ভদ্রলোককে ওই বডিটা দেখানোর জন্য ডাকা হয়। মাথা ছিল না যদিও, বডির অন্যান্য অংশ, তার হাতে চুড়ি, আংটি ইত্যাদি দেখে ভদ্রলোক বলে হ্যাঁ এটাই তার স্ত্রী। তাকে জিজ্ঞেস করা হয় যে তার স্ত্রী কোথায় গেছিল, কিভাবে নিখোঁজ হয়েছিল। তো ভদ্রলোক বলে তার স্ত্রী তার একমাত্র মেয়ে তেজস্বী তার সাথে দেখা করতে প্রায় রোজই যায়, সেদিনও গেছিল। সেদিন ছিল 3 আগস্ট 2025, কিন্তু সে মেয়ের বাড়ি থেকে আর ফিরে আসেনি। মেয়েকে যখন জিজ্ঞেস করা হয়, মেয়ে বলে মা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আর মা বেরিয়ে গেছিল জামাইয়ের গাড়িতে করে। আর জামাইয়ের গাড়িটা ছিল মারুতি সুজুকির একটা ব্রেজা গাড়ি। পুলিশ এতটা জানতে পারে। পুলিশ এবার মায়ের বাড়ি থেকে মেয়ের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা, সেই এরিয়ার সিসিটিভি ফুটেজ গুলো চেক করছিল। খুব একটা সিসিটিভি ফুটেজ সেখানে ছিল না। একটা সিসিটিভি ফুটেজে একটা ব্রেজা গাড়িকে যেতে দেখা হয়, পরক্ষণেই আবার ফিরতেও দেখা যায়। বাকি যে সমস্ত সন্দেহজনক কোনো গাড়ি বা কোনো মানুষ ছিল তাদের সাথে কথা বলে দেখা যায় যে তারা কিছুই জানে না, তারা ধীরে ধীরে সন্দেহ তালিকা থেকে বাদ পড়ে। কিন্তু ওই যে মারুতি সুজুকি গাড়িটা, সেটা একবার যেতে ও আসতে দেখা যায়। পুলিশ এবার ওটার নাম্বার প্লেটটা চেক করে। নাম্বার প্লেটটা চেক করে দেখা যায় যে ওখানে একটা ফেক নাম্বার প্লেট লাগানো হয়েছে, যেটা ব্রেজা গাড়ির নাম্বার প্লেট নয়। পুলিশের সন্দেহটা আরো বাড়ে। স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করা হয় যে ওই ব্রেজা গাড়িটা কার। তো স্থানীয় লোকজনেরা বলে যে সতীশ নামের একজন লোক আছে, ওই গাড়িটা তাদের মনে হচ্ছে যে তারই। এবার সতীশকে অ্যারেস্ট করা হয়, পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সতীশকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই সে বলে যে ওই গাড়িটা তার ছিল 6 মাস আগে, এখন গাড়িটা আর তার নেই। স্থানীয় একজন ডেন্টিস্ট, সব থেকে বড় দাঁতের ডাক্তার ওই এরিয়ার, তার নাম রামচন্দ্রপ্পা, বয়স 47 বছর। তো তাকে সতীশ নামের ওই চাষি নিজের গাড়িটা সেকেন্ড হ্যান্ড বিক্রি করেছিল 6 মাস আগে, কিন্তু নাম এখনো চেঞ্জ করা হয়নি, তাই সেটা এখনো সতীশের নামেই রয়েছে। এবার পুলিশ টিম দেখে যে রামচন্দ্রপ্পার ব্রেজা গাড়ি। রামচন্দ্রপ্পা আবার ওই ভদ্রলোক যিনি নিজের স্ত্রীর মিসিং ডায়েরি করেছিলেন, তার জামাই। এবার পুলিশের মনে হয় যে মহিলা হারিয়ে গেছিল, পরে তার বডি পাওয়া গেছিল, তার হারানোর পেছনে এই যে রহস্য, সেটা তার জামাই মানে ওই ব্রেজা গাড়ির মালিক সেই করতে পারবে। জামাইকে অ্যারেস্ট করা হয়। জামাইকে অ্যারেস্ট করার পর সতীশকে, তার জামাইকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর যে ঘটনাটা জানতে পারা যায় সেটা এখন বলবো। সতীশ একজন চাষি,
তো সতীশ দাঁতের কষ্টে বহুদিন ধরে ভুগছিল। সতীশের স্ত্রী দেখছিল যে সতীশ মাঝে মাঝেই ব্যথার ওষুধ কেনে আর খায়। তো সে নিজের হাজবেন্ডকে বলে যে পাড়াতেই তো একজন ডেন্টিস্ট আছে, তুমি তার কাছে গেলেই পারো, তুমি তার কাছে যাচ্ছ না, শুধু নিজে কিনে কিনে ওষুধ খাচ্ছ, এইভাবে এটা স্থায়ী সমাধান হতে পারে না, তুমি ডেন্টিস্টের কাছে যাও। কিন্তু সতীশের ইচ্ছা ছিল না। সতীশ কোথাও একটা শুনেছিল যে ডেন্টিস্ট একজন খুব অহংকারী লোক, তো সেই জন্য সে যেতে চাইছিল না। কিন্তু বউ বারবার অনুরোধ করাতে সে সেই ডেন্টিস্টের কাছে যায়। সেই ক্লিনিকের একটা নিয়ম ছিল যে টাকাটা জমা দিতে হতো, তারপরে সিরিয়ালি নাম আসতো, আর সেই নাম ডাকলে ডাক্তার দেখতেন। তো সেটাই হয়। সতীশ টাকা জমা দিয়ে ওয়েট করছিল, তারপরে তার যখন টাইম আসে সে ভেতরে যায়, ডাক্তারের সাথে কথা বলে। কথায় কথায় ডাক্তার জানতে চান যে আপনার বাড়ি কোথায়। তো সে বলে যে আপনার বাড়ি থেকে একটু দূরেই আমি থাকি। ডাক্তার বাবুর খুব ভালো লাগে, তিনি অনেকক্ষণ গল্প করেন। গল্প করার পরে তিনি রিসেপশনে বলে দিয়েছিলেন যে এই ভদ্রলোক আমার প্রতিবেশী, ভবিষ্যতেও যদি ইনি কখনো আসেন এনার কাছে ফিজ নেওয়া হবে না, আজকেও যে ফিজটা নেওয়া হয়েছে সেটা ফেরত দিয়ে দাও। তো ডাক্তার বাবুর এই ব্যবহার সতীশের খুব ভালো লাগে। সতীশের দাঁতের ট্রিটমেন্টের জন্য তাকে বেশ কয়েকবার সেই ক্লিনিকে যেতে হয়েছিল। প্রত্যেকবার সতীশ ডাক্তার বাবুর কাছে এতটাই ভালো ব্যবহার পেয়েছিল। তারপর থেকে সতীশ জানতে পারে যে সত্যি সত্যি ডাক্তার বাবু একদম অহংকারী নয়, ভীষণ ভালো একজন মানুষ। এইভাবেই ডাক্তারের সাথে সতীশের সম্পর্ক শুরু হয়। মাঝে মাঝেই কোনো সমস্যা নিয়ে তিনি ডাক্তার বাবুর কাছে যেতেও শুরু করেন। নিজের স্ত্রীকেও কয়েকবার তিনি সেই ডাক্তার বাবুর কাছে দেখাতে নিয়ে গেছিলেন। এইভাবে বেশ কিছুটা সময় কাটে। একদিন হঠাৎ সেই ডাক্তারবাবু সতীশকে বলে যে আপনি আমাকে খুব সম্মান করেন, ভালোবাসেন, কিন্তু আপনি আমার জন্য একটা কাজ করতে পারবেন? তো সতীশ বলে আপনি যা বলবেন আমি সেই কাজই করব। আপনি এত একজন সম্মানীয় ডাক্তার হয়ে আমার মতো তুচ্ছ চাষিকে এতটা সম্মান দিয়েছেন, এতটা কথা বলেন, কখনো ফিজ নেন না, তো আমি আপনার জন্য সবকিছু করতে পারি। তখন ডাক্তার বলে যে একজনকে মেরে ফেলতে হবে। সতীশ কিন্তু কিচ্ছু না ভেবে বলে হ্যাঁ আমি করব। তখন রামচন্দ্রপ্পা বলে যে আমার শাশুড়ি, সে আমার সাংসারিক জীবনে খুব বিরক্তিকর পরিবেশ তৈরি করে, রোজ আসে আমার বাড়িতে আর আমার স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধিয়ে চলে যায়। তো সেটার থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কিন্তু সেই মহিলাকে রাস্তা থেকে সরিয়ে দিতেই হবে। তারপর থেকে তারা একটা প্ল্যানিং করে যে কিভাবে সেই মহিলাকে শেষ করা হবে। তো প্ল্যান মোতাবেক ঘটনার দিন 3 আগস্ট 2025 ভদ্র মহিলা নিজের মেয়ে বা ডাক্তারবাবুর স্ত্রী তেজস্বীর সাথে দেখা করতে আসে, যার বর্তমান বয়স 22 বছর। 2019-এ ডাক্তারবাবুর সাথে তার বিয়ে হয়েছিল, তার একটা বাচ্চা মেয়েও রয়েছে। তো দেখা করে সে যখন চলে যাচ্ছিল, তো তার জামাই ডেন্টিস্ট বলে যে আমি গাড়ি নিয়ে আপনার বাড়ির দিকেই যাচ্ছি, আপনি আসুন, আমি আপনাকে পৌঁছে দেব। তো ভদ্র মহিলা ড্রাইভারের পাশের সিটে, মানে যেখানে জামাই গাড়ি চালাচ্ছিল তার পাশের সিটে তিনি বসেন। অলরেডি পেছনে সতীশ বসেছিল, আর সতীশের সাথে বসেছিল তার খুড়তুতো ভাই কিরণ। সতীশের বয়স 38, কিরণের বয়স 32। কিছু দূর যাওয়ার পরেই ভদ্র মহিলা শাড়ির আঁচল দিয়েই গলায় চাপ দিয়ে তাকে শেষ করে ফেলা হয়। তারপরে জামাই আর জামাইয়ের দুজন সঙ্গী তারা ভেবেছিল যে এই ভদ্র মহিলার বডিটা নিয়ে গিয়ে কোথাও একটা জলে টলে ফেলে দিতে হবে। তারা পরক্ষণে ভাবে যদি জলে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু বডিটা আবার ফুলে ফেপে উপরে উঠে পড়বে, তো আমরা ধরা পড়ে যাব। তার থেকে ভালো বডিটাকে ভালো করে বিভিন্ন পার্ট করে এদিক ওদিক ফেলে দিলে হয়তো ধরা পড়বো না, রাস্তার কুকুরেরা কিছুটা খেয়েও ফেলবে, ঠিকঠাক পুরোটা পাওয়া যাবে না। এটাই ভেবে তারা কিছু দূর ব্রেজা গাড়িতে গিয়েই আবার ফিরিয়ে সতীশের যে একটা বাড়ি ছিল যেখানে কেউ থাকতো না সেখানে বডিটাকে নিয়ে আসে।
যন্ত্র কেনা হয় ধারালো, বিভিন্ন পার্টে বিভক্ত করে সেটাকে একটা ব্যাগে প্যাক করে ওই গাড়িতে করেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসা হয়। আরো একটা ব্যাপার বলে রাখি, ওই যে ভদ্রমহিলা মারা গেছিলেন তার মেয়ে তেজস্বী, সে রামচন্দ্রপ্পা যে ডেন্টিস্ট তার দ্বিতীয় বউ ছিল। তার প্রথম বউয়ের সাথে ডিভোর্সের কেস এখনো চলছিল, ডিভোর্স কিন্তু হয়নি। তাও সে একটা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল, নিজে 47 বছর বয়সী হয়ে তার স্ত্রীর বয়স কিন্তু ছিল 22 বছর। 22 বছরের সে খুব শান্তশিষ্ট একজন মেয়ে। তার মা সেই জন্য বারবার হয়তো তাকে গিয়ে বোঝাতো যে কিভাবে চলা উচিত ওই ডাক্তারবাবুর সাথে। তার পরিণতি এটা হয়েছে। যখন সেই ডেন্টিস্টের জিজ্ঞাসাবাদ হয় তখন সে বলে যে তার শাশুড়ির চরিত্র খুব খারাপ। তো তার মনে হয়েছিল যে তার শাশুড়ি তার স্ত্রীকে রোজ রোজ তার বিরুদ্ধে বলে বলে তাকেও কিন্তু নিজের মতো চরিত্রহীন তৈরি করে ফেলবে। সেই ভয়ে সে শাশুড়িকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। সে চাইতো না যে তার স্ত্রী রোজ রোজ নিজের মায়ের সাথে কথা বলুক আর মায়ের কাছে বিভিন্ন বিষয়ে বুদ্ধি গ্রহণ করুক। এখন ডেন্টিস্ট জামাই আর তার দুজন সাথী সবাই পুলিশ কাস্টডিতেই রয়েছে। তাদের দুই সাথীকে 4 লাখ টাকা করে দেওয়া হয়েছিল এই ব্যাপারটা ঘটাবার জন্য, আর 50,000 করে কাজের আগে অ্যাডভান্সও দেওয়া হয়েছিল। এখন বিভিন্ন ইনভেস্টিগেশন চলছে। বডিটা পাওয়ার 2 দিনের মধ্যে কিন্তু মাথাটাও অন্য একটা অঞ্চলে প্লাস্টিকে মোড়া অবস্থায় পাওয়া গেছিল।